ভাবছেন একটা নতুন স্মার্টফোন কিনবেন, কিন্তু সবার মতো আপনারও মাথায় নিশ্চয়ই একগাদা প্রশ্ন চলে আসছে, মানে কত বাজেট রাখবেন, কোন ব্র্যান্ড বেছে নেবেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা প্রপার স্মার্টফোন কেনার গাইড দিয়ে দেবো, যাতে আপনি যেই বাজেটের মধ্যে স্মার্টফোন কেনেন না কেন তার মধ্যে আপনি সেরাটা পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে বলবো যে একটা ফোন কেনার সময় কোন বিষয়গুলো সবথেকে বেশি মাথায় রাখা উচিত এবং কোন বিষয়গুলিকে পুরোপুরি অ্যাভয়েড করে চলা উচিত। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আসবো যে আপনি আপনার ফোন ব্যবহারের উপর নির্ভর করে কিভাবে সঠিক বাজেট ঠিক করবেন। দেখুন, যদি আপনি একদম নর্মাল ইউজার হন, মানে কল করার সাথে সাথে টুকটাক মাল্টিমিডিয়া ব্যবহার করেন, তাহলে আপনার বাজেট কিন্তু মোটামুটি 10 থেকে 15-এর মধ্যে রাখলেই হবে। আর যদি আপনি নর্মাল কাজের সাথে সাথে একটু মাল্টিমিডিয়া বেশি ইউজ করেন আর টুকটাক ভালো ক্যামেরা চান, তাহলে আপনার বাজেট কিন্তু 15 থেকে 20-এর মধ্যে রাখতে হবে। আর যদি আপনি মোটামুটি গেমিং করতে চান এবং একটু ভালো ক্যামেরা চান, তাহলে আপনার বাজেট কিন্তু 25,000 বা তার আশেপাশে রাখতে হবে। আর এর সাথে সাথে যদি আপনি হাই গেমিং করতে চান এবং তার সঙ্গে সঙ্গে ওভারঅল একটা ভালো প্যাকেজের ফোন নিতে চান, তাহলে কিন্তু আপনার বাজেট 30,000 থেকে 40,000-এর মধ্যে রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আপনি ফোন কেনার ক্ষেত্রে কীভাবে বাজেট ঠিক করবেন। আর এরপর বাজেটটা কিন্তু সম্পূর্ণ আপনার টাকা পয়সার ওপরে ব্যক্তিগত ব্যাপার, বুঝতেই তো পারছেন। যদি আপনি কোটিপতি হন তাহলে ব্যাপার আপনার আলাদা ভাই, সেটা আপনি বুঝে নেবেন, আর বাদবাকি কিন্তু আমি বলে দিলাম। তো এবার আমরা একে একে আসবো ফোনের সব ফিচার্সের দিকে, অর্থাৎ ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি। এই সবগুলো আপনি সহজে কীভাবে বুঝবেন যে আপনার জন্য কোনটা সেরা হবে। তো প্রথমে যদি আমি ফোনের ডিসপ্লের কথা বলি, তাহলে প্রধানত কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের 3 রকম ডিসপ্লে হয়ে থাকে। এক হচ্ছে আইপিএস এলসিডি, এবং হচ্ছে ওএলইডি এবং অ্যামোলেড। এর মধ্যে সব থেকে বেটার হচ্ছে অ্যামোলেড, তারপরে ওএলইডি, তারপরে হচ্ছে আইপিএস এলসিডি। তো আপনার বাজেট যদি মোটামুটি 15,000 বা 18,000 বা 20,000-এর ওপরে হয়, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন একটা অ্যামোলেড অথবা ওএলইডি ডিসপ্লেওয়ালা ফোন কিনতে। আর 15-র নিচে মানে 10 থেকে 12 যদি বাজেট হয়, তাহলে আইপিএস এলসিডি হলেও কিন্তু সেখানে অসুবিধার কোনো ব্যাপার নেই। এর সঙ্গে সঙ্গে একটা স্মুথ ডিসপ্লে পাওয়ার জন্য কিন্তু সেই ডিসপ্লের রিফ্রেশ রেট দেখা আপনার খুব প্রয়োজন। আর রিফ্রেশ রেটের কথা যদি বলি, তাহলে মোটামুটি যদি আপনার বাজেট হয় 15-এর ওপরে, তাহলে বর্তমান সময় আপনাকে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা একটা ডিসপ্লে ফোন কিন্তু কিনতে হবে। আর তার নিচে হলে মোটামুটি চেষ্টা করবেন কিন্তু 90 হার্জ ডিসপ্লের ফোন কিনতে। 60 হার্জ ডিসপ্লে কিন্তু এখনকার সময় পুরোপুরি বেকার, আপনার পারফরমেন্সই পুরোপুরি নষ্ট করে দেবে। আর ডিসপ্লের যে বিষয়ে একেবারে যাবেন না, সেটা হচ্ছে পিক ব্রাইটনেসের দৌড়ে। এই পিক ব্রাইটনেসের দৌড়ে কিন্তু যাবেন না, সেটা 5,000, 6,000, 10,000 বা যাই হোক না কেন। আপনি যদি ব্রাইটনেসের ব্যাপারে বলেন, তাহলে আপনাকে দেখতে হবে যে সেই ডিসপ্লের HBM অর্থাৎ হাই ব্রাইটনেস কতটা হয়, সেটা আপনি একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু ব্রাইটনেসের ব্যাপারে কিন্তু সমস্যা আর থাকবে না। তো এই ছিল মোটামুটি ডিসপ্লের ব্যাপার। এগুলো আপনি দেখে নিলে কিন্তু একটা ভালো ফোনের ডিসপ্লে কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন। তো এবার যদি ফোনের পারফরমেন্সের কথা আসে, তাহলে কিন্তু এখানে প্রথমে আসে হচ্ছে ফোনের প্রসেসর। আর এই প্রসেসর কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের বেশ কিছু রকমের হয়ে থাকে, মানে বেশ কিছু ব্র্যান্ডের হয়ে থাকে। তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে কোয়ালকম এবং মিডিয়াটেক, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্যামসাংয়ের এক্সিনোস। এই 3 রকম প্রসেসর কিন্তু মূলত আমরা ফোনে পেয়ে থাকি। আর এই 3 রকম প্রসেসরের কিন্তু প্রচুর ভাগ রয়েছে, সেগুলো বুঝতে গেলে কিন্তু আপনার পুরো বছর শেষ হয়ে যাবে, তা বুঝতে পারবেন না। যদি আপনারা ফুল প্রসেসরের ডিটেলস নিয়ে একটা ভিডিও চান, তাহলে কিন্তু অবশ্যই আমি তার একটা ডিটেলস ভিডিও করে দেবো। আর যদি আপনার নর্মালে খুব সিম্পলে বুঝতে হয় যে কোন প্রসেসর আপনার জন্য সেরা, তার জন্য একদম সিম্পল এবং সহজ উপায় হচ্ছে আপনার সেই প্রসেসরের আন্তঃ স্কোর চেক করা। আর এই আন্তঃ স্কোরের কথা যদি বলি, তাহলে আপনি মোটামুটি 15,000-এর উপরে ফোন কিনলে চেষ্টা করবেন যে 5 লাখের ওপরে আন্তঃ স্কোর থাকে এরকম একটা প্রসেসরযুক্ত ফোন কিনতে। যদি 20-এর ওপরে ফোন কেনেন, 20-25-এর মধ্যে, তাহলে চেষ্টা করবেন 7 থেকে 8 লাখের ওপরে আন্তঃ থাকবে। আর যদি 30,000-এর ওপরে ফোন কেনেন, তাহলে অবশ্যই দেখে নেবেন যে 1 মিলিয়ন প্লাস আন্তঃ স্কোর আছে কিনা। যদি সেরকম একটা আন্তঃ স্কোরের প্রসেসরওয়ালা একটা ফোন কিনতে পারেন, তাহলে কিন্তু সেখানে পারফরমেন্সের কোনো ইস্যু আপনার দেখতে হবে না। আর এর সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে কিন্তু পারফরমেন্স নির্ভর করে অনেকটা ইউআইয়ের ওপর, মানে ইউআই এক্সপিরিয়েন্স। আর এই ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে এরকম একটা ব্র্যান্ডের ফোন কেনা, যে ব্র্যান্ডের ইউআই একদম ক্লিন এবং কোনো ব্লোটওয়্যার ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। তো এরকম যদি কিছু ব্র্যান্ডের কথা এখানে বলি, তাহলে সবথেকে ফ্রেশ এবং ক্লিন ইউআই হচ্ছে মোটোরোলা আছে, তার সঙ্গে সঙ্গে স্যামসাং আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখন যে নাথিং ফোন এসছে, নাথিং ফোনেরও মোটামুটি ক্লিন ইউআই। আর মোটামুটি 3টে বললাম, এর সঙ্গে সঙ্গে বেশ কিছু আছে, তো আপনি ফোন কেনার সময় সেগুলো একটু দেখে নেবেন। তো এবার আসবো সেই বহু প্রতীক্ষিত ক্যামেরার ব্যাপারে, মানে একটা প্রপার ক্যামেরা স্মার্টফোন আপনি কীভাবে বেছে নেবেন। দেখুন, একটা প্রপার ক্যামেরা স্মার্টফোন বাছার জন্য কিন্তু সবার প্রথমে আপনার ওই
ক্যামেরার নাম্বারের পেছনে দৌড়ালে হবে না। মানে 200-500 মেগাপিক্সেলের ক্যামেরা হলো এবং সেটিতে আপনি দৌড়ে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। ক্যামেরার ক্ষেত্রে আপনার সবার প্রথমে দেখতে হবে যে ওই ফোনের ক্যামেরায় যে লেন্স ব্যবহার করা হয়েছে সেই লেন্স কোন ব্র্যান্ডের। এখানে বলে রাখি সবথেকে পপুলার এবং সবথেকে ভালো যে লেন্স কোম্পানি সেটি হচ্ছে সনি। তো আপনি দেখবেন যে ওই ফোনে যদি সনির লেন্স থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে সেই ফোনটি নিতে পারেন, মানে সেই ক্যামেরা কিন্তু ভালো হবে, হোক সেটা 50 মেগাপিক্সেল বা তার কম হলেও কিন্তু সেখানে কোনো সমস্যার ব্যাপার নেই। এর সঙ্গে সঙ্গে ফোনের পেছনে 4টে 5টা 6টা 7টা ক্যামেরা হলো তার দেখে কিনে নিলাম, সেটার কিন্তু কোনো দরকার নেই। দেখুন মিড রেঞ্জের যে ফোনগুলো সেটাতে মোটামুটি পেছনে 2টো ক্যামেরা হলে যথেষ্ট। তার একটা যেটা থাকবে প্রাইমারি, অবশ্যই বললাম সনির লেন্স দেখে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি ক্যামেরায় কিন্তু OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এই জিনিসটা থাকা দরকার। এটা কি সেটা সম্পূর্ণ বিস্তারিত যদি আপনারা চান সেটাও একটা ভিডিও আলাদাভাবে বানিয়ে দেবো। তো নর্মালি মোটামুটি দেখবেন এটা আছে কিনা। তার সঙ্গে সঙ্গে আপনার সেকেন্ড যে ক্যামেরা সেটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড, এবং এই আলট্রা ওয়াইড কিন্তু ব্যাপক পরিমাণে কাজে আপনার লাগবে, যখন ফটো তুলবেন তখন বুঝতে পারবেন। এবং এই আলট্রা ওয়াইড মোটামুটি 13 মেগাপিক্সেল বা তার থেকে বেশি হলে ভালো হয়, তো দেখে নেবেন সেটা আছে কিনা। আর যদি আপনার বাজেট বেশি হয়, মানে একটু হাই বাজেট 30-40 এরকম হয়, তাহলে আপনি দেখে নেবেন যে 3টে ক্যামেরা, তো প্রাইমারি আলট্রা ওয়াইড তো আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেবেন যে একটা টেলিফটো ক্যামেরা আছে কিনা। বর্তমানে টেলিফটো কিন্তু ব্যাপক পপুলার হচ্ছে, এবং এই টেলিফটো ক্যামেরা থাকলে আপনার যেরকম পোর্ট্রেট ফটো ভালো উঠবে সেরকম কিন্তু আপনি জুম করেও অনেক দূরের ফটো খুব ভালোভাবে খুব ভালো কোয়ালিটিতে তুলতে পারবেন। তো এই শর্তগুলোই কিন্তু পেছনের ক্যামেরা ভালো হওয়ার ক্ষেত্রে যথেষ্ট। আর যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে সেলফি মোটামুটি 16 বা তার বেশি 32 হলেই যথেষ্ট। মাত্র দেখে নেবে যে লেন্স কিসের আছে, তো লেন্স যদি সনির হয়ে থাকে তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, তো এবার যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ফোনের ব্যাটারির দিকটা। আর যদি ব্যাটারির কথা বলি তাহলে বর্তমান সময়ে আপনি কিন্তু ন্যূনতম 5500 mAh ব্যাটারি হবে এরকম একটা ফোন নেবেন। হ্যাঁ, 7000 বা 7400 কিন্তু চলে এসছে এখন, তো আপনার অত বেশি যাওয়ার নেই। ন্যূনতম 5500 mAh ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো ব্যাকআপ আপনার দিয়ে দেবে। আর যদি আপনার মেন প্রায়োরিটি থাকে ব্যাটারি, তাহলে কিন্তু আপনি 7000 বা তার ওপরে যে ব্যাটারি ফোন এখন বেরিয়েছে সেই ফোনগুলোর দিকে দেখতে পারেন। আর যদি আপনার ফাস্ট চার্জিংয়ের কথা বলি তাহলে ওই 200-500 দিকে আবার নাম্বারের দিকে দৌড়াবেন না। অত ফাস্ট চার্জিং কিন্তু আপনার ফোনের ক্ষেত্রেও খুব একটা ভালো নয়, আর তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রেও। মানে ধরুন যদি আপনার একটা কম ওয়াটের চার্জার হয় তাহলে চার্জ দিতে একটু সময় লাগবে, আপনার ফোন ইউসেজের সময়টা একটু কমে যাবে। এমনি আমরা প্রতিদিন কত 7-8 ঘন্টা 9 ঘন্টা কিন্তু ফোন ডেলি ইউসেজ হয়ে যায়। আর যদি আপনার ফাস্ট চার্জিং আরও বেশি হয় তাহলে আপনার কিন্তু ওই চার্জ দেওয়ার টাইমটাও বেশি লাগবে না, যার জন্য আপনার ফোন ইউসেজ আরও বেড়ে যাবে। তো আপনার দিকে এবং আপনার ফোনের দিকে বিচার করে আমি বলবো যে আপনি মোটামুটি 67 ওয়াট বা 80 ওয়াটের মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন সেটাই বেটার। 100-120 আপনি দেখতে পারেন যদি আপনার খুব বেশি ফাস্ট চার্জিংয়ের জরুরত হয়, মানে দরকার হয়। এবার কিছু অ্যাডিশনাল টিপস দেবো, মানে ফোন কেনার সময় যে কাজগুলো আপনি একদম করবেন না এবং যেই কাজগুলোর দিকে একটু গুরুত্ব বেশি দেবেন, সেটা হচ্ছে আপনি প্রথমে দেখে নেবেন যে ওই ফোনে, মানে আপনি যে ফোনটি কিনছেন ওই ফোনে কত বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে। বর্তমান সময়ে আপনি অবশ্যই দেখে নেবেন যে সেই ফোনটিতে ন্যূনতম 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আছে কিনা। আর যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটি হচ্ছে আপনি ট্রেন্ডের সঙ্গে একদম গা ভাসাবেন না। অর্থাৎ এখন একটা নতুন টেকনোলজির ফোন এসছে সেটাই আপনার কিনতে হবে, বা এখন একটা নতুন প্রসেসর এসছে, যেরকম বর্তমানে স্ন্যাপড্রাগনের 8 ইলাইট বলে একটা প্রসেসর এসছে, এই প্রসেসর দিয়ে যে ফোনগুলো বেরোচ্ছে অনেকে লাফিয়ে পড়ছে সেই ফোন কেনার ক্ষেত্রে। এরকমটা করবে না। দেখুন নতুন একটা টেকনোলজি এসছে, সেটা একটু স্টেবল হতে দিন, সেটাকে একটু আপডেট হতে দিন, তারপর আপনি সেটা কিনুন। কারণ নতুন জিনিসে কিন্তু একটু বাগস বা একটু সমস্যা থাকে, যেগুলো কিন্তু 2-1টা আপডেটের পরে ঠিক হয়ে যায়। তাই দয়া করে আপনি নতুন ফোন কেনার সময় ট্রেন্ডের সঙ্গে গা ভাসাবেন না। আর এর সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা স্মার্টফোন কিন্তু ন্যূনতম 2 বছর ব্যবহার করা উচিত। সেটা আপনার অর্থনৈতিক দিক থেকেও যতটা ভালো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রেও অনেক ভালো হবে। তো এই ছিল একদম সিম্পল ওয়েতে মোটামুটি একটা স্মার্টফোন কেনার সময় আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আশা করবো এই ভিডিওটি দেখার পর আপনি পরবর্তী স্মার্টফোন কিনবেন সেটা একদম পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।